হ্যালো স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে স্বাগত। মূলত আমরা যারা কম্পিটিটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন করি, আমরা 5টি মেন সাবজেক্টের উপরে নর্মালি আমরা অলওয়েজ কনসেন্ট্রেট করে থাকি। আহ, সেক্ষেত্রে বেসিক ইলেকট্রিক্যাল, মেশিন, সার্কিট থিওরি, পাওয়ার সিস্টেম আর অবশ্যই এখন বর্তমানে ইলেকট্রনিক্স। তো এই 5টি সাবজেক্ট কিন্তু আমাদেরকে প্রত্যেককেই খুব ভালো করে পড়তে হয়। আহ, 5টি সাবজেক্ট কোনোভাবেই তুমি কোনো একটিকে অবহেলা করে কোনো একটিকে নেগলেক্ট করে কিন্তু তুমি কম্পিটিটিভ ক্লিয়ার করা এখন বর্তমান দিনে কিন্তু খুবই প্রবলেম। তো আমরা আমরা অলরেডি আমি দুটো বিষয়ের উপরে ভিডিও লেকচার অলরেডি স্টার্ট করেছি। একটা তো বেসিক ইলেকট্রিক্যাল, আর একটা ইলেকট্রনিক্স। তো এরই সাথে সাথে আমরা আরও দুটো সাবজেক্টকে একসাথে নিয়ে এগিয়ে চলবো। তো আমি সার্কিট থিওরি যে সাবজেক্টটি আছে, যেটি এটা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হার্ট অফ দ্য পার্ট। তো আমি এই পর্বে সার্কিট থিওরির উপরে কিন্তু একটা ভিডিও লেকচার বানাচ্ছি। মূলত এটা বেসিক একদম। তো যেহেতু সমস্ত সাবজেক্টগুলির বেসিক জানাটা খুব ইম্পর্টেন্ট, তো এই সার্কিট থিওরি বেসিক এই লেকচার, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি প্রত্যেকটা জিনিস একেবারে বেসিক তথ্য থেকে দেখিয়েছি, যে সাবজেক্টের একেবারে এবিসিডি সার্কিট থিওরির। তো আশা করি প্রত্যেকেই, আমার প্রত্যেকটি দর্শক এই লেকচারটি খুব ভালো করে দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে এর প্রত্যেকটা জিনিস জানলে পরিষ্কার এবং খুব ক্লিয়ারলি একটা আইডিয়া তৈরি হয়। তো চলো আমরা ভিডিও লেকচারটি শুরু করি। এটি আমার সার্কিট থিওরি ফার্স্ট লেকচার। তো সবাই মন দিয়ে দেখবে। তো দেখো, আমরা সার্কিট থিওরি সাবজেক্টের একেবারে শুরু করার আগে প্রথমেই আগে সার্কিট সার্কিট কি সেটি নিয়ে যদি আমাদের একটি ধারণা তৈরি করি, তাহলে নর্মালি আমরা বইতে যে ডেফিনেশন সার্কিটের উপরে পেয়ে থাকি সেটা এইরকমভাবে বলা হয়ে থাকে, যে এ সার্কিট ইজ এ ক্লোজ কন্ডাক্টিং পাথ থ্রু হুইচ অ্যান ইলেকট্রিক কারেন্ট আইদার ফ্লোজ অর ইনটেইন টু ফ্লোজ। তো কথাটার মানে ঠিক এইরকম। তো অবশ্যই সার্কিট মানে অবশ্যই একটা ক্লোজ কন্ডাক্টিং পাথ, যেখানে অবশ্যই একটা ভোল্টেজ সোর্স থাকা উচিত, একটা ক্লোজ সার্কিট পাথ হবে। এবং এটা সিম্পলি আমি একটা খুব সিম্পল একটা ভোল্টেজ সোর্স উইথ রেজিস্ট্যান্স একটা সার্কিট ড্র করেছি, এবং এখানে আমি একটা সিম্পল একটা সুইচ লাগিয়েছি। তো ডেফিনেটলি এই সুইচের দুটো স্টেট থাকতে পারে, আইদার ইট ইজ ক্লোজ অর ইট ইজ ওপেন। তো ডেফিনেটলি যখন সার্কিটের এই সুইচটি ক্লোজ থাকে, তাহলে আমি বলবো রাইট নাও দ্য সার্কিট ইজ কমপ্লিটলি ক্লোজ কন্ডাক্টিং পাথ। তো ডেফিনেটলি ইট ইজ এ সার্কিট, কারণ এর মধ্যে অবশ্যই যখন আমার সুইচটি ক্লোজ থাকে তখন অবশ্যই এটার মধ্যে কিন্তু কারেন্ট কন্ডাক্ট হয়ে থাকে, এবং অ্যাজ পার দ্য ওহমস ল, কারেন্ট ইজ ভ্যালু ইজ দ্য ভি বাই আর। তো এই রেটে বা এই হারে কিন্তু এর মধ্যে কারেন্ট কিন্তু কন্ডাকশন থাকে। তো ডেফিনেটলি ইট ইজ এ ক্লোজ কন্ডাক্টিং পাথ, সো ডেফিনেটলি আমরা এটাকে একটা সার্কিট বলতে পারি। নাও, আমি যদি ধরে নেই যে এখানটাতে আমি যদি এই যে আমি সুইচটি ড্র করেছিলাম, আমি যদি সুইচটাকে এবার ওপেন করে দিই, তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি এই অবস্থায় কিন্তু এখানে কারেন্ট ভ্যালু হবে জিরো। তাহলে এটা কি তখন ক্লোজ কন্ডাক্টিং পাথ? ডেফিনেটলি নয়, ইট ইজ এ সিম্পল ওপেন। কিন্তু সেক্ষেত্রেও আমি এটাকে সার্কিট বলবো, কারণ এখানে আমি একটা এলিমেন্ট ইউজ করেছি, দ্যাট ইজ এ সুইচ, যেটা একটা অ্যারেঞ্জমেন্ট, যেটার জন্য বলা হচ্ছে যে এটা দুটো স্টেট আইদার অন অর অফ। তার মানে এটা যখন অফ থাকে, সার্কিটটি সুইচটি যখন অফ থাকে, তখন জাস্ট অফ হওয়ার জন্য দ্য কারেন্ট ইজ জাস্ট ইনটেন্ড টু ফ্লো। কারেন্ট ইজ জাস্ট ইনটেন্ড টু ফ্লো মানে কি, আমার একটা অ্যারেঞ্জমেন্ট থাকার জন্য আইদার তো কারেন্ট ইজ ফ্লোয়িং অর কারেন্ট ইজ জাস্ট ক্লোজ, বাট জাস্ট ইট ইজ ইনটেন্ড টু ফ্লো। তো এক্ষেত্রে আমি এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে সাধারণত আমরা বলতে পারি সার্কিট। তো খুব সিম্পলি বললে কি বোঝা যায়, যে সার্কিট ইজ এ ক্লোজ কন্ডাক্টিং পাথ। যদি কোনোভাবে সার্কিটে ওপেন থাকে,
কোনো একটা পোর্শন যদি আমার নর্মালি ওপেন থাকে, এইরকম কোনো একটা জায়গা যদি আমার ওপেন থাকে, তাহলে কিন্তু এটাকে আমি তখন আর সার্কিট বলতে পারি না। তখন আমরা এটাকে অন্য কিছু হয়তো বলবো, কিন্তু এটা ইজ নট এ সার্কিট। তো ইট ইজ দ্য বেসিক মোস্ট ডেফিনেশন অফ এ সার্কিট। তো আমরা সার্কিট থিওরিতে সার্কিটের ডেফিনেশনের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস খুব ভালো করে আমাদের জানতে হয়, তাহলে আমরা নেটওয়ার্ক কাকে বলবো। তো বেসিক্যালি সার্কিট এবং নেটওয়ার্ক দুটো টার্মস ইজ কোয়াইট সিমিলার, মানে অলমোস্ট দুটো টার্মস খুব কাছাকাছি। এক্ষেত্রে আমরা একটা সার্কিটকে কি সবসময় নেটওয়ার্ক বলতে পারবো, বা একটা নেটওয়ার্ক কি অলওয়েজ সার্কিট? তো আমরা তার আগে ডেফিনেশনটায় যদি একটুখানি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এ কম্বিনেশন অফ ভ্যারিয়াস ইলেকট্রিক এলিমেন্ট কানেক্টেড ইন এনি ম্যানার হোয়াটস ওভার ইটস কল্ড ইলেকট্রিক নেটওয়ার্ক। তো নর্মালি যখন অনেকগুলি ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ধরে নেওয়া যাক যে আমরা এখানে সাধারণত এলিমেন্টের একটা ডেফিনেশন পাই, আমি পরের স্লাইডে দেখাবো। তো ধরে নিচ্ছি এখানে আমি তিনটে রেজিস্টার একসঙ্গে কানেক্টেড করেছি একটা পার্টিকুলার ফ্যাশনে। নর্মালি আমরা জানি ইট ইজ দ্য নর্মালি টি টাইপ নেটওয়ার্ক। তো এক্ষেত্রে এটা কিন্তু ক্লোজ না। ইট ইজ এ সিম্পল দ্য অ্যারেঞ্জমেন্ট অফ থ্রি রেজিস্টার ইন এ পার্টিকুলার ফ্যাশন। কোনো একটা নির্দিষ্ট কাজ বা জবের জন্য নর্মালি এই ধরনের টি নেটওয়ার্ক বা টি টাইপ শেপ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে কিন্তু একে আমরা সার্কিট বলতে পারবো না, বেসিক্যালি ইট ইজ এ নেটওয়ার্ক। এখানে ডেফিনেশনে তাই বলা হয়েছে যে এ কম্বিনেশন অফ ভ্যারিয়াস ইলেকট্রিক এলিমেন্ট। তো এখানে আমার রেজিস্টার ইজ দ্য আলটিমেট এলিমেন্ট, যেটা পার্টিকুলারলি টি শেপে পরস্পরের সঙ্গে কানেক্টেড আছে। তো এই ক্ষেত্রে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট যেটা কিন্তু ক্লোজ না, তাহলে তাকে আমরা কিন্তু নর্মালি নেটওয়ার্ক বলতে পারি। তো একে কি তাহলে সার্কিট বলতে পারবো? ডেফিনেটলি একে সার্কিট বলা যাবে না, কারণ যেহেতু এটা কিন্তু ক্লোজ না। এখানে আমি যদি কারেন্ট বলি আই, তো এখানে কিন্তু কোনোভাবেই কারেন্ট ফ্লো করবে না, কারণ এখানে সার্কিট কিন্তু ক্লোজ না। তো ইট ইজ নট এ নেটওয়ার্ক। তাহলে আমি আরও একটা কোশ্চেন তাহলে বলতে পারি, তাহলে সার্কিটকে কি আমি নেটওয়ার্ক বলতে পারি? মানে সার্কিট ইজ ইকুইভ্যালেন্ট অফ নেটওয়ার্ক, সার্কিট ইজ ইকুইভ্যালেন্ট অফ নেটওয়ার্ক। তো ডেফিনেটলি এর আনসার এটাই যে যে কোনো আমরা সার্কিটকে কিন্তু নেটওয়ার্ক বলতে পারি, কারণ সার্কিটের মধ্যেও ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকে, যার একটা পার্টিকুলারলি ওয়েতে লাগানো থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা সার্কিটকে নেটওয়ার্ক বলতে পারি, কিন্তু কখনই নেটওয়ার্ককে সাধারণত সার্কিট সবসময় বলা যাবে না, যতক্ষণ না ওটা ক্লোজ হয়। তো এখান থেকে একটা ডেফিনেশন খুব ভালো করে আমার বোঝা যায় যে অল দ্য সার্কিট ইজ নর্মালি কল্ড দ্য নেটওয়ার্ক, বাট অল দ্য নেটওয়ার্ক ইজ নট অ্যাকচুয়ালি সার্কিট। তো এটা একেবারে সার্কিট থিওরির বেসিক। এই জিনিসটি আগে ভালো করে বুঝে নেওয়া উচিত যে কাকে আমরা সার্কিট বলবো, কাকে আমরা নেটওয়ার্ক বলবো। তো এরপরে আমরা কিছু বেসিক ডেফিনেশন এখানে দেখতে থাকি। যেমন আমি আগের স্লাইডেই বলছি যে ইলেকট্রিক্যাল এলিমেন্টস কাদের বলবো, বা নেটওয়ার্ক বা সার্কিট এলিমেন্টস কাদের বলা হবে। ডেফিনেশন যদি দেখা হয় যে দ্য ডিফারেন্ট পার্টস অ্যান্ড কম্পোনেন্টস হুইচ আর নর্মালি ইউজড ফর ইলেকট্রিক্যাল সার্কিট অর নেটওয়ার্ক ইজ নর্মালি কল্ড দ্য ইলেকট্রিক্যাল এলিমেন্টস। তো সাধারণত আমরা একটা ইলেকট্রিক সার্কিটে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস নর্মালি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা জানি যে রেজিস্টার ইজ এ ওয়ান এলিমেন্ট, ইন্ডাক্টার ইজ দ্য ওয়ান এলিমেন্ট, ক্যাপাসিটার ইজ এ ওয়ান এলিমেন্ট, voltage source is another element, that is the voltage source is a element, switch is a element. তো all these are normally the circuit or network element, এরা নর্মালি সার্কিটে থাকে, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট কাজ থাকে। নর্মালি এই ধরনের এলিমেন্ট যারা পরস্পরের সঙ্গে একসঙ্গে সিরিজ বা প্যারালালে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েই কিন্তু ইলেকট্রিক সার্কিট বা নেটওয়ার্ক নর্মালি ফর্ম করে থাকে। তো দিস আর নর্মালি কল্ড দ্য ইলেকট্রিক বা সার্কিট এলিমেন্টস। নাও দ্য প্যারামিটার্স। প্যারামিটার্স বলতে কি বুঝি? আমরা ইলেকট্রিক সার্কিটে যে সমস্ত এলিমেন্টসগুলি নর্মালি ব্যবহার করছি, নর্মালি রেজিস্টার ইজ নর্মালি দ্য এলিমেন্ট, কিন্তু এর যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে তাকে আমরা নর্মালি ব্যাখ্যা দিই কি? রেজিস্ট্যান্স, আর দিয়ে, নর্মালি ওহমস।
ইন্ডাক্টর নর্মালি ইট ইজ দ্য এলিমেন্ট, কিন্তু একে ব্যাখ্যা দেওয়ার জন্য এর যে গুণাবলী সেটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা যে প্যারামিটারটা ইউজ করি সেটা কিছুই নয়, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। তো নর্মালি ইন্ডাকটেন্স ইজ দ্য প্যারামিটার অফ ইন্ডাক্টর। ঠিক একই রকম ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স, ভোল্টেজ সোর্সের ভোল্টেজ। তো দিজ আর নর্মালি দ্য প্যারামিটার্স। তো নর্মালি প্যারামিটার্স আর ইন্টারনাল প্রপার্টি অফ ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সার্কিট এলিমেন্টস। তো এখানে ডেফিনেশন যদি আমরা একটুখানি দেখি, দ্য ভ্যারিয়াস এলিমেন্টস অফ অ্যান ইলেকট্রিক সার্কিট আর কল্ড ইটস প্যারামিটার লাইক রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। তো এক্ষেত্রে এই সমস্ত প্যারামিটার্সগুলি একটা সার্কিটে মাল্টিপল রেজিস্ট্যান্স থাকতে পারে, আইদার দিজ আর ইন লাম্পড। সমস্ত রেজিস্ট্যান্সকে একত্রে আমি লাম্পড মানে একত্রে আমি এক্সপ্রেস করতে পারি, বা অনেক সময় কি হয় আমি ডিস্ট্রিবিউটেড আকারে R1 R2 এইভাবেও ডিস্ট্রিবিউট করে আমি এগুলোকে দেখাতে পারি। তো নর্মালি দ্য সার্কিট প্যারামিটার আর ইন লাম্পড অর ডিস্ট্রিবিউটেড, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা বিভিন্ন সার্কিট পাই, সেক্ষেত্রে আমরা কখনো কখনো দেখব যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেজিস্ট্যান্স আলাদা আলাদাভাবে আছে। তো দিজ আর নর্মালি দ্য ডিস্ট্রিবিউটেড টাইপ রেজিস্টার অ্যান্ড রেজিস্ট্যান্স। অ্যান্ড কখনো দেখা যায় যে অনেকগুলি রেজিস্ট্যান্স পরপর সিরিজে থাকার দরুন আমরা সমস্ত সিরিজ রেজিস্ট্যান্সকে একত্রে আমি বলতে পারি যে সার্কিট রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে আমি বলতে পারি দ্য সার্কিট রেজিস্ট্যান্স আর ইন লাম্পড। লাম্পড মানে একত্রে থাকা। যেমন আমরা জানি যে একটা ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন লাইনে লাইন রেজিস্ট্যান্স নর্মালি দেন দ্য লাম্পড ফিচার্স, লাম্পড। তো এরপরে আমরা আরও একটা পার্ট দেখি, সেটা হচ্ছে যে কি সার্কিট বা লিনিয়ার সার্কিট। আমরা যখন সার্কিটের বৈশিষ্ট্যগুলি দেখব, প্রত্যেকটা সার্কিট এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা তার একটা ক্যারেক্টারিস্টিক্স বহন করে। যেমন আমি এখানে বলেছি কি যে লিনিয়ার সার্কিট। তো নর্মালি ডেফিনেশনে যদি যাওয়া হয়, a linear circuit is one whose parameters are constant. They do not change with the voltage or current. তো সেক্ষেত্রে একটা সিম্পল সার্কিট ধরে নিচ্ছি যে সিম্পল একটা রেজিস্ট্যান্স উইথ এ ভোল্টেজ সোর্স, এই সার্কিটটাকে আমি বলবো লিনিয়ার সার্কিট। কেন? কারণ এক্ষেত্রে এর যে কারেন্ট এর মধ্যে পাস করবে তার যদি আমি ভোল্টেজ উইথ কারেন্ট প্লট ড্র করি, এদিকটা আমি ভোল্টেজ দিয়ে আর এদিকটা যদি কারেন্ট দিই, তাহলে দেখব যে ভোল্টেজের সাথে সাথে কারেন্টের ভ্যালু একটা নির্দিষ্ট আকারেই বাড়বে, এবং তার ভ্যালু আর ইকুয়াল টু সিম্পলি ভি বাই আই। এক্ষেত্রে কিন্তু আমার রেজিস্ট্যান্স ভ্যালু কোনোভাবেই এর চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স ইজ নর্মালি দ্য ফিক্সড ওয়ান। রেজিস্ট্যান্স ইজ নর্মালি দ্য ফিক্সড ওয়ান। তো সাধারণত যখন কোনো একটা সার্কিটে সার্কিট প্যারামিটার যেমন রেজিস্ট্যান্স যখন ফিক্সড থাকে, আমার অন্যান্য প্যারামিটারগুলি চেঞ্জ হলেও যদি ফিক্সড থাকে, তো সেই ধরনের সার্কিটগুলিকে আমরা সাধারণত বলবো লিনিয়ার সার্কিট। ঠিক একই রকম অন্যভাবেও বলা যায় যে যে সমস্ত সার্কিটের ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স একটা লিনিয়ারিটি মেনটেন করে, তাদেরকে আমরা বলবো লিনিয়ার সার্কিট। তো সিম্পলি আমাদের এখানে আরও একটা কোশ্চেন হয় যে তাহলে হোয়াট আর দ্য লিনিয়ার এলিমেন্টস। তো সাধারণত সার্কিট থিওরিতে লিনিয়ার এলিমেন্টস বলতে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এই সমস্ত এলিমেন্টস বা এই সমস্ত প্যারামিটারগুলোকে আমরা সাধারণত লিনিয়ার এলিমেন্টস বা প্যারামিটার বলে থাকি। এরপরে আমরা আরও একটা জিনিস দেখি যে নন লিনিয়ার সার্কিট। তো কিছু কিছু সার্কিট থাকে যারা কিন্তু এই লিনিয়ারিটি কোনোভাবেই কিন্তু মেনটেন করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের ক্ষেত্রে যদি আমি ভোল্টেজ এবং কারেন্ট ড্র করি, এদের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট প্যারামিটার যদি আমি ড্র করি, তাহলে এটা কোনোভাবেই স্ট্রেট লাইন ফলো হয় না। ধরে নেওয়া যাক যে এই রকম একটা পথ যদি ফলো হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু লিনিয়ার সার্কিট বলবো না, তাদেরকে আমরা বলবো নন লিনিয়ার সার্কিট। যেমন আমি যদি একটা নন লিনিয়ার শেপের একটা রেজিস্ট্যান্স নিয়ে থাকি, ধরে নিলাম যে আমি একটা ফিলামেন্ট রেজিস্ট্যান্স যদি নর্মালি অ্যাজ এ সার্কিট এলিমেন্ট হিসাবে যদি এখানে আমি অ্যাটাচ করি, ফিলামেন্ট নর্মালি ইট ইজ এ ফিলামেন্ট বা ফিলামেন্টারি বাল্ব, বেসিক্যালি দ্য ফিলামেন্ট। সেক্ষেত্রে কিন্তু এর রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু ফিক্সড কোনোভাবেই থাকবে না।
ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট যখনই বাড়তে থাকবে, নর্মালি ফিলামেন্টের রেজিস্ট্যান্স নর্মালি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তো ফিলামেন্টের রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ভ্যালু কিন্তু কমে আসবে। এবং আম, সেক্ষেত্রে আহ, এতে কোনোভাবেই স্ট্রেট লাইন মেনটেন হবে না। তো আলটিমেটলি এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের সার্কিটকে আমরা বলতে পারি যে নন লিনিয়ার সার্কিট। তো খুব সিম্পলি, যে সমস্ত সার্কিট ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স লিনিয়ারিটি মেনটেন করে না, তাদেরকে আমরা বলবো নন লিনিয়ার সার্কিট। আর এলিমেন্টস হিসাবে এলিমেন্ট হিসাবে সাধারণত আমরা নিতে পারি যে নন লিনিয়ার এলিমেন্ট হিসাবে আমরা বিভিন্ন রেজিস্টার, যারা নন লিনিয়ার টাইপ হয়ে থাকে তাদেরকে আমরা নিতে পারি। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ডিভাইস আছে যারা কিন্তু নন লিনিয়ার এলিমেন্টস। এরপরে আমরা যদি বায়োল্যাটারাল সার্কিট নিয়ে একটু আলোচনা করি, তো কাদেরকে আমরা বায়োল্যাটারাল সার্কিট বলবো? যখন সার্কিটে যখন কারেন্ট বোথ সাইডেড যদি আমার ফ্লো হয়, তাদেরকে আমরা সাধারণত বলবো যে এই সার্কিটকে আমরা বলবো বাইল্যাটারাল। মানে কারেন্টের ডিরেকশন যখন বোথ সাইডেড ফ্লো হতে পারে, সার্কিটের যে এলিমেন্টগুলো নর্মালি আমরা লাগাবো, তার তার জন্য যদি কারেন্টের ডিরেকশানে কোনো রকম ফ্লো বা কারেন্টের ডিরেকশানে কোনো রকম চেঞ্জেস না থাকে, তাহলে কিন্তু আমরা তাদেরকে বলবো বাইল্যাটারাল। তো ইন ডেফিনেশন, a bilateral circuit is one uh, whose parameter or characteristics are in same in either direction. তো definitely resistance is the parameters, register the element. তো এটা আমি যদি ভোল্টেজ সোর্সটাকে উল্টেও দিই, তাহলেও কিন্তু এর প্যারামিটার বা এর গুণাবলীর কোনো চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমার কিন্তু এক্ষেত্রে এটা একটা বাইল্যাটারাল সার্কিট। আমি যদি ভোল্টেজ সোর্সটাকে উল্টে লাগাই, তাহলেও কিন্তু কারেন্ট ফ্লো হবে এক্ষেত্রে। আমি যদি এদিকটায় পজিটিভ, এদিকটায় যদি নেগেটিভ দিই, তাহলেও কিন্তু এর মধ্যে খুব ইজিলি কারেন্ট ফ্লো হবে, কিন্তু কোনোভাবেই এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুর কোনো চেঞ্জেস হবে না। তো ইট ইজ সিম্পলি দ্য বায়োল্যাটারাল টাইপ সার্কিট। তো সার্কিটে অনেক সার্কিট আছে যাদেরকে আমরা ইউনিল্যাটারাল সার্কিট হিসাবে ট্রিট করি বা নর্মালি ইউনিল্যাটারাল বলে থাকি। যেমন আমি একটা খুব সিম্পল সার্কিট যদি ড্র করি, ধরে নেওয়া যাক যে একটা ভোল্টেজ সোর্স সিম্পলি একটা ভোল্টেজ সোর্স নিলাম। ইট ইজ এ ভোল্টেজ সোর্স। আমি যদি এর সঙ্গে একটা সিম্পলি যদি ডায়োড নিই এবং তার সঙ্গে যদি একটা রেজিস্ট্যান্স লাগাই, একটা ডায়োড নিলাম, তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স নিলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দুটো প্যারামিটার ইউজ করেছি। একটা তো ডায়োড লাগিয়েছি আর একটা রেজিস্টার লাগিয়েছি। তো এক্ষেত্রে কারেন্ট কিন্তু অলওয়েজ দ্য ইউনিডিরেকশনাল, মানে কারেন্ট যতক্ষণ এই সাইডে আমি পজিটিভ পোলারিটি লাগিয়ে থাকবো, ততক্ষণই কিন্তু এখানে কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো হবে। কিন্তু যখনই আমি ভোল্টেজ সোর্সটাকে টার্মিনাল চেঞ্জ করে দেব, মানে আমি এদিকটায় পজিটিভ এদিকটায় নেগেটিভ দিলাম আর এদিকটায় এবার পজিটিভ লাগালাম, সেক্ষেত্রে কিন্তু কারেন্ট কিন্তু কোনোভাবেই এই সার্কিটে ফ্লো হবে না, কারণ আমার এক্ষেত্রে ডায়োড কিন্তু রিভার্স বায়াসে আছে। তো সাধারণত আমি এই সার্কিটটিকে বলতে পারি ইউনিল্যাটারাল সার্কিট। এবং যে সমস্ত এলিমেন্ট অনলি ওয়ান সিঙ্গেল ডিরেকশন কারেন্ট ফ্লো করে, তাদেরকে আমরা বলবো যে ইউনিল্যাটারাল সার্কিট এলিমেন্ট। তো এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলি কিন্তু খুব ভালো করে পরিষ্কার আইডিয়া থাকতে হয়, না হলে আমরা পরে যখন সার্কিটের বিভিন্ন জটিল জায়গাগুলি নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। এরপরে আরও একটা টপিক বা আরও একটা সার্কিট নিয়ে যদি বলি, যে প্যাসিভ নেটওয়ার্ক বা প্যাসিভ সার্কিট বলতে আমরা কি বুঝি। সাধারণত আমরা জানি যে প্যাসিভ নেটওয়ার্ক নর্মালি ডেফিনেশনে যদি আমি বলি যে প্যাসিভ নেটওয়ার্ক কাকে বলবো, প্যাসিভ নেটওয়ার্ক ইজ ওয়ান হুইচ কন্টেন্টস নো সোর্স অফ ইএমএফ ইন ইট। মানে কোনো একটা সার্কিটে যদি কোনো রকম সিগন্যাল এনহ্যান্সমেন্ট টাইপ কোনো সার্কিট এলিমেন্ট না থাকে, তাদেরকে আমরা বলবো যে প্যাসিভ নেটওয়ার্ক। মানে আমি যদি কোনো একটা নেটওয়ার্ক ধরে নিলাম, যে আমরা জানি যে ধরে নিচ্ছি যে ইট ইজ এ সিম্পলি টি শেপ নেটওয়ার্ক। ইট ইজ এ টি শেপ নেটওয়ার্ক। আমরা পাওয়ার সিস্টেমে এই ধরনের নেটওয়ার্ক সাধারণত দেখে থাকি। তো
নর্মালি এটা একটা নেটওয়ার্ক, এক্ষেত্রে আমার কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নেই, যেটা এর মধ্যে যে কারেন্টগুলি ফ্লো হয়, যেভাবেই হোক কারেন্ট ফ্লো হলে তাকে কিন্তু কোনোভাবে এনহ্যান্স করতে পারে না। তো সিম্পলি এই ধরনের নেটওয়ার্ক, তাকে আমরা বলবো প্যাসিভ নেটওয়ার্ক। মানে খুব সিম্পলি বললে, যে যখন কোনো নেটওয়ার্কে কোনো ভোল্টেজ বা কারেন্ট বা সিগন্যাল এনহ্যান্সিং কোনো সোর্স থাকবে না, সিম্পলি সার্কিট এলিমেন্ট হিসাবে রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার লাগানো থাকবে, তাদেরকেই আমরা বলবো যে প্যাসিভ নেটওয়ার্ক। তো সাধারণত প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে অনলি প্যাসিভ ইলেকট্রিক এলিমেন্ট লাগানো থাকে, অনলি রেজিস্টার, ইন্ডাক্টার, মানে এল, সি, দিজ আর নর্মালি দ্য প্যাসিভ নেটওয়ার্ক এলিমেন্ট। অ্যাক্টিভ নেটওয়ার্ক বা অ্যাক্টিভ এলিমেন্ট কাদের বলবো তাহলে? যে যখন কোনো একটা নেটওয়ার্কে কন্টেন্টস ওয়ান অর মোর দ্যান ওয়ান সোর্স অফ ইএমএফ অর কারেন্ট, তাদেরকেই আমরা বলবো যে অ্যাক্টিভ নেটওয়ার্ক। তো ঠিক আমরা যদি এই রকম একটা সার্কিট নিয়ে ভাবি, যে মোস্ট সিম্পলিফাইড সার্কিট, আমি এখানে একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিয়েছি, তো সিম্পলি এটা সার্কিটটাকেই আমি বলবো যে অ্যাক্টিভ নেটওয়ার্ক। কারণ এক্ষেত্রে আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, যেটা কিন্তু এই কারেন্ট ভ্যালুটাকে এনহ্যান্স বা এই কারেন্ট সিগন্যালকে এনহ্যান্স করতে পারে। তো আলটিমেটলি এখানে কিন্তু এই সার্কিটকে আমরা বলবো যে অ্যাক্টিভ নেটওয়ার্ক সার্কিট। এবং এই ভোল্টেজ সোর্স, তো এই যে ভোল্টেজ সোর্স, বা আমি যদি এখানে কারেন্ট সোর্স লাগাতাম, তো আলটিমেটলি ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, দিজ আর নর্মালি দ্য অ্যাক্টিভ এলিমেন্ট। তো এই সার্কিট থিওরির এই একদম বেসিক জিনিসগুলো আমাকে প্রথমেই একদম খুব ভালো করে পরিষ্কার একটা আইডিয়া তৈরি করতে হয়, যেগুলি কিন্তু কোনোভাবেই আমি অস্বীকার করতে পারবো না। এবং এখান থেকে আমার সাধারণত সার্কিট থিওরি রিলেটেড একটা দুটো কোশ্চেন কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা কিছু বেসিক সার্কিট আইডেন্টিফিকেশানের দিকে যাই। নর্মালি আমরা যদি এটা একটা সার্কিট হিসাবে বলে থাকি, তো আমরা সার্কিট থিওরিতে আমরা সাধারণত যে বেসিক তথ্যগুলি পেয়ে থাকি, যে নোড, জাংশন, ব্রাঞ্চ, লুপ, মেশ। তো আমাদেরকে এইগুলি আগে জানতে হবে, যে কাকে আমি নোড বলবো, কাকে আমি জাংশন বলবো, বা ব্রাঞ্চ, লুপ, মেশ। এগুলি নিয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা কিন্তু আমাদেরকে প্রথমেই তৈরি করতে হবে। তো আমি প্রথমেই যদি নোড নিয়ে ব্যাখ্যা করি, হোয়াট ইজ দ্য নোড অফ এ সার্কিট? তো ডেফিনেশনে বলা হচ্ছে, নোড ইজ এ পয়েন্ট ইন এ সার্কিট where two or more circuit elements are connected together। তো সাধারণত নোড বলা হচ্ছে যে যখন দুটো বা তিনটে সার্কিট এলিমেন্ট কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একসঙ্গে লাগানো হয়, সেই পার্টিকুলার পয়েন্টকেই সাধারণত আমরা নোড বলে থাকি। তো এখানে যে পিকচারটি দেওয়া হয়েছে, ধরে নিচ্ছি আমি এ নাম্বার ওয়ান পয়েন্টটাকে যদি ভাবি, তো এই ওয়ান পয়েন্টটাকে আমি একটা নোড পয়েন্ট হিসাবে নেব। কারণ এক্ষেত্রে ভোল্টেজ সোর্স একটা সার্কিট এলিমেন্ট, আর রেজিস্টার একটা সার্কিট এলিমেন্ট। এক্ষেত্রে রেজিস্টার অ্যান্ড ভোল্টেজ সোর্স পার্টিকুলারলি এ একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু পরস্পরের সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো ডেফিনেটলি এ মানে ওয়ান ইজ নর্মালি এ সার্কিট নোড পয়েন্ট। ঠিক একই রকমভাবে পয়েন্ট টুকে যদি বলি, তো এখানে কিন্তু তিনটে এলিমেন্ট, রেজিস্টার R1, R2 অ্যান্ড R3 এই পার্টিকুলার পয়েন্টে লাগানো হয়েছে। সুতরাং আমি এই টুকে সাধারণত আরও একটা নোড পয়েন্ট হিসাবে আমি কিন্তু নেব। ঠিক একই রকমভাবে 3 ইজ এ অ্যানাদার নোড পয়েন্ট, 4 ইজ এ অ্যানাদার নোড পয়েন্ট, 5 ইজ এ অ্যানাদার নোড পয়েন্ট। কিন্তু কোনোভাবে পয়েন্ট সিক্সকে আমি নোড পয়েন্ট হিসাবে আমি নেব না। কেন? কারণ আমার পয়েন্ট সিক্সের মধ্যে নর্মালি ভোল্টেজ সোর্স আর এখানে কিন্তু আলাদা করে কিন্তু কোনো রেজিস্টার এর মধ্যে কিন্তু লাগানো হয়নি। সাধারণত পয়েন্ট সিক্স আর পয়েন্ট ফাইভ একই একই কন্ডাক্টরের কন্টিনিউটি, এটা একই কন্ডাক্টরের কন্টিনিউটি, এটা কিন্তু আলাদা করে এর মধ্যে কোনো রেজিস্টার এলিমেন্ট কিন্তু লাগানো নেই, বা অন্য কোনো এলিমেন্টের মধ্যে লাগানো নেই। সুতরাং পয়েন্ট সিক্সকে আমি কখনোই নোড পয়েন্ট নিতে পারবো না। তো এক্ষেত্রে সাধারণত আমার এই যে সার্কিটটি দেয়া হয়েছে, তার মধ্যে তাহলে টোটাল নোড পয়েন্ট যদি আমাকে বলা হয় যে কতকগুলি নোড সার্কিটে আছে, আমি কিন্তু ক্যালকুলেট করে বলে দিতে পারি, দ্যাট ইজ দ্য নোড ভ্যালু ইজ ইকুয়াল টু ওয়ান, টু, থ্রি, ফোর অ্যান্ড ফাইভ। তো নাম্বার অফ নোড ইজ ইকুয়াল টু ফাইভ অনলি।
তো অবশ্যই সার্কিট থিওরিতে আমার নোড খুব ভালো করে জানতে হবে যে আমরা সার্কিটে কোন পয়েন্টগুলোকে নোড বলবো, কোনগুলোকে আমি জাংশন বলবো। তো এরপরে আমি যদি জাংশন নিয়ে ব্যাখ্যা দিই, তো জাংশন আর নোড কোয়াইট সিমিলার টপিক, কোয়াইট সিমিলার টার্মস, কিন্তু অবশ্যই সমস্ত নোডকে আমি জাংশন বলতে পারবো না। তো জাংশন আমি কাদের বলবো? Junction is a point in a circuit where two or more circuit elements are connected together. তো ডেফিনেটলি যখন কোনো একটা নোড পয়েন্টে দুটো বা তার বেশি সার্কিট এলিমেন্ট একত্রে কানেক্ট করা থাকে, সেই পার্টিকুলার পয়েন্টকে আমি কিন্তু জাংশন বলবো। তো আমি যদি নোড ওয়ানকে জাংশন বলি, তাহলে দেখা যাক যে এখানে কিন্তু অনলি only junction is where the two or more অ্যাকচুয়ালি জাংশনকে আমি সাধারণত টু নিতে পারি না, জাংশনকে এখানে আমি থ্রি নিতে পারবো। টু নিলে তাহলে কিন্তু আমার নোড আর জাংশনের কোনো ডেফিনেশন থাকবে না, এক্ষেত্রে আমি থ্রি দেব, থ্রি। তো particularly junction is the point where three or more circuit elements are connected together। তো এক্ষেত্রে ওয়ান যেহেতু আমার এখানে আছে, এখানে কিন্তু অনলি দুটো এলিমেন্ট কানেক্টেড টুগেদার আছে, সেক্ষেত্রে কিন্তু ওয়ানকে আমি জাংশন নেব না। ওয়ান ইজ সিম্পলি এ নোড পয়েন্ট। কিন্তু আমি যদি টু পয়েন্টকে কনসিডার করি, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তিনটে রেজিস্টার আর ওয়ান, আর টু অ্যান্ড আর থ্রি, আলটিমেট দ্য থ্রি রেজিস্টার কানেক্টেড পার্টিকুলারলি ইন টু পয়েন্ট। তো এক্ষেত্রে আমি টুকে সাধারণত অ্যাজ এ জাংশন পয়েন্ট হিসাবে কনসিডার করব। ঠিক একই রকমভাবে যদি আমি থ্রিকে বলি, থ্রি কিন্তু কোনোভাবে জাংশন না, থ্রি ইজ অনলি দ্য নোড ওয়ান। এটা সেক্ষেত্রে দুটো মাত্র রেজিস্টার এখানে কানেক্টেড আছে, তো আলটিমেট থ্রি ইজ এ নর্মালি দ্য নোড পয়েন্ট। ফোর ইজ এ নোড পয়েন্ট, কিন্তু ফাইভ, ফাইভ ইজ নর্মালি দ্য অ্যানাদার জাংশন পয়েন্ট। কারণ এখানে একটা, দুটো এবং একটা ভোল্টেজ সোর্স, তো তিনটে এলিমেন্ট একত্রে কানেক্টেড আছে পার্টিকুলারলি পয়েন্ট ফাইভে। তো আমরা পয়েন্ট ফাইভকে একটা জাংশন পয়েন্ট হিসাবে কিন্তু আমি এখানে ট্রিট করব। তো আলটিমেটলি আমি যদি এই সার্কিটে হাউ মেনি নাম্বার অফ জাংশন যদি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এই সার্কিটে জাংশন আছে অনলি দুটো, জাংশন ওয়ান অ্যান্ড জাংশন টু। তো জাংশন ইজ এ হিয়ার অনলি দ্য টু। আচ্ছা, এরপরে ব্রাঞ্চ। ব্রাঞ্চ আমি কাকে বলবো? নর্মালি ব্রাঞ্চ ইজ দ্য পার্ট অফ নেটওয়ার্ক হুইচ লাইজ বিটুইন টু জাংশন। তো এক্ষেত্রে আমার সার্কিটে যেহেতু দুটো মাত্র জাংশন আছে, তাহলে এই দুটো জাংশনের মধ্যে যে রেস্ট অফ সার্কিটের পার্ট আছে, মানে ইট ইজ এ ওয়ান পার্ট বা ব্রাঞ্চ অফ সার্কিট, ইট ইজ এ ওয়ান ব্রাঞ্চ অফ সার্কিট অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অ্যানাদার ব্রাঞ্চ অফ সার্কিট। দুটো জাংশনের মধ্যে যতগুলি পথে বা পাথ দিয়ে আমি জাংশন ওয়ান থেকে জাংশন টুতে আমি আসতে পারি, সেই পাথকে আমি এক একটা ব্রাঞ্চ ধরে নেব। যেহেতু জাংশন ওয়ান এবং জাংশন টু এই দুটো পয়েন্টের মধ্যে আমি তিনটে পাথ পার্টিকুলার দিয়ে আমি এখানে আসতে পারি, এক, দুই অ্যান্ড তিন। তো আমি এখানে ধরে নেব বা আমার এখানে সার্কিটে ব্রাঞ্চ নাম্বার ইজ ইকুয়াল টু থ্রি। তো ডেফিনেটলি দ্য ব্রাঞ্চ ইজ ইকুয়াল টু থ্রি। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা জানি যে লুপ। আমরা কাকে লুপ বলবো? লুপ নর্মালি ডেফিনেশনে যদি বলি যে ইট ইজ এ ক্লোজ পাথ ইন এ সার্কিট হোয়ার নো এলিমেন্টস অর নোড ইজ এনকাউন্টার্ড মোর দ্যান ওয়ান্স। তো খুব সিম্পলি বললে, সিম্পলি লুপ ইজ এ ক্লোজ পাথ। লুপ ইজ এ ক্লোজ পাথ। তো নর্মালি আমি এখানে যদি বলি যে এখানে আমার ক্লোজ পাথ কটা আছে, তো ডেফিনেটলি এখানে ক্লোজ পাথ আছে আমার একটা, দুটো, আর এই একটা মিলিয়ে কিন্তু আরও একটা, মানে টোটাল তিনটে আমার কিন্তু এখানে ক্লোজ পাথ আছে এই সার্কিটের। তো আলটিমেটলি এখানে কিন্তু আমি নাম্বার অফ লুপ হিসাবে আমি নিতে পারি কিন্তু থ্রি। তো আমি প্রথম যেটা দেখিয়েছি, তো পার্টিকুলারলি দিস ইজ দ্য, দিস ভ্যালু ইজ নর্মালি, মানে দিস ওয়ান ইজ এ লুপ ওয়ান। সেকেন্ডে এইটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে লুপ টু,
আর এক্ষেত্রে এই যে লাস্ট যেটা বড় দেখিয়েছি এটা কিন্তু লুপ 3, তার মানে এই সার্কিটে আমার লুপ ইজ এ 3, তো particularly loop number is equal to 3. And the last one is the maze. This is the another very important one. Maze, maze এবং লুপ দুটি প্রায় ইকুয়াল থটস, কিন্তু কোনো লুপকেই যে আমি মেশ বলবো এটা কিন্তু কোনোভাবেই নয়। সো সিম্পলি ইট ইজ এ লুপ দ্যাট কন্টেন্টস নো আদার লুপ উইদিন ইট। তো এক্ষেত্রে আমি লুপ ওয়ানকে একটা মেশ বলতে পারি। এক্ষেত্রে আমি লুপ ওয়ানকে একটা মেশ বলবো, কারণ ডেফিনেটলি লুপ ওয়ানের মধ্যে নতুন কোনো অ্যানাদার লুপ ফর্ম করা যায় না। তো এক্ষেত্রে দিস ইজ দ্য ওয়ান লুপ, অলসো ওয়ান মেশ, দিস ওয়ান। একই রকমভাবে আমি লুপ টুকেও আমি লুপ টুকেও আরও একটা মেশ ধরে নিতে পারি, লুপ টুকেও আমি একটা মেশ ধরবো। তো এক্ষেত্রে আমি এটাকেও একটা মেশ হিসাবে নেব, কারণ এর মধ্যে নতুন করে কোনো লুপ ফর্ম করা যাবে না। তো কিন্তু আমি যে লুপ থ্রিটা নিয়েছিলাম, দিস ওয়ান, একে কিন্তু আমি একটা মেশ বলতে পারি না, কারণ এই লুপের মধ্যে আমি অ্যানাদার দুটো আলাদা ইন্ডিভিজুয়াল লুপ ফর্ম করতে পারি, আলাদা দুটো ইন্ডিভিজুয়াল লুপ ফর্ম করতে পারি, সেহেতু আমি একে কিন্তু কোনোভাবেই মেশ বলতে পারবো না। তো সো এই সার্কিটে যদি মেশ কাউন্ট করি তাহলে অনলি মেশ ভ্যালু ইজ ইকুয়াল টু 2। মেশের সংখ্যা হলো দুটো, কারণ এক্ষেত্রে দুটি মাত্র মেশ আছে, কিন্তু লুপ ছিল তিনটি। তাহলে এক্ষেত্রে আরও একটা আমার আইডিয়া আমি এখান থেকে বলতে পারি যে সমস্ত মেশকে আমি লুপ বলতে পারি, তার মানে অল দ্য মেশ is equivalent to loop, but all the loop is not equal to the mesh. তো definitely it is the very important concept. সমস্ত মেশকে আমি লুপ বলতে পারি, কিন্তু সমস্ত লুপকে কিন্তু আমি মেশ হিসাবে ট্রিট করতে পারবো না। তো মূলত সার্কিটে এই লেকচারটি আমি খুব ইলাবোরেট বা বড় করব না, আমি এটা পার্ট ওয়ান যদি ধরি, আমি এরপরে কন্টিনিউশনে আমি পার্ট টু অবশ্যই করব, যেখান থেকে আমি সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আমি দেখাবো। তো আমি এরই কন্টিনিউশনে আমি পার্ট টু বের করব, পার্ট টু লেকচার। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, আমি এই লেকচারটি এখানেই শেষ করছি। এর পরের লেকচারে আমি সিরিজ কম্বিনেশন এবং সার্কিটের আরও একেবারে বেসিক তথ্যগুলি নিয়ে আমি লেকচার টুতে আমি কিন্তু ব্যাখ্যা করব। ওকে, তো তারও পরে আমি আরও একটা কথা বলছি, আমি অবশ্যই সবাইকে বলবো যারা ভিডিও লেকচারটি দেখছো, তোমরা তোমাদের বন্ধুদের যারা গভর্নমেন্ট প্রিপারেশন করছে তাদেরকে এই লেকচারগুলি শেয়ার করো, কারণ প্রত্যেকটি লেকচার ভীষণ রকম ইনফরমেটিভ। যারা প্রিপারেশন করছে সবাইয়ের জন্যই প্রত্যেকটি লেকচার খুবই ইম্পর্টেন্ট, এবং সবারই একটা সুন্দর প্রিপারেশন আশা করি তৈরি হবে। ওকে, থ্যাংক ইউ।